আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি, বললেন খলিলুর রহমান। ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারবো না, বললেন শিক্ষামন্ত্রী। রমজানে পণ্য মজুতদারদের সোজা করা হবে, ইশরাকের হুঁশিয়ারি। নারায়ণগঞ্জে জয় বাংলা স্লোগানে কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা। প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার। সর্বশেষে জানাবো, দলমত নির্বিশেষে দেশ সেবার অঙ্গীকার নবনিযুক্ত প্রাণ সম্পদ মন্ত্রীর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি, বললেন খলিলুর রহমান। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ যারা করছে তারা আবার ভোট গণনা করুক। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে বিএনপি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। এতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় এ দায়িত্ব পেয়েছেন। খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আগে পদত্যাগ চাইলেও এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারবো না, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, 2001 সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে। বুধবার 18 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারবো না। এডুকেশন এখন কোনো ডেমোক্রেটিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি। আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এই সব কিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে। তিনি কারিকুলাম সম্পর্কে বলেন, কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। পাশাপাশি এমপিও ভুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। রমজানে পণ্য মজুতদারদের সোজা করা হবে, ইশরাকের হুঁশিয়ারি। রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যা 6টার দিকে এক ফেসবুক পোস্টেই হুঁশিয়ারি দেন তিনি। নিজের ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্য তেল ও ভোগ্য পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ সিটি, টিকে, এবল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে, এরপর যতদূর যেতে পারি। যুদ্ধ ঘোষণা করে ইশরাক হোসেন বলেন, কোনো বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না, কথা দিলাম ইনশাল্লাহ। নারায়ণগঞ্জে জয় বাংলা স্লোগানে কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা। প্রায় 1.5 বছর পর নারায়ণগঞ্জে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাঁটি স্লোগান দিতে দেখা গেছে। পাশাপাশি কার্যালয়ে লাগিয়েছেন ব্যানারও। বুধবার দুপুরে মাত্র 1 মিনিটের মধ্যে ব্যানার লাগিয়ে স্লোগান দিয়ে তারা দ্রুত কার্যালয় ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দুপুরে শহরের 2 নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে ব্যানার টানানো হয়। এ সময় 5 থেকে 7 জন নেতাকর্মী সেখানে ছিলেন। এরপরেই সেখানে আগে থেকে উপস্থিত কয়েকজন গণমাধ্যম কর্মীর সামনে যুবলীগের 5 নেতাকর্মী স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদিম আহমেদ ও সাইমন মির্জা। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী এসে তড়িঘড়ি কার্যালয়ের সামনে ব্যানার টানান। এরপর তারা 1 মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা কার্যালয়ের সামনের গেটে ব্যানার লাগিয়ে যান। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,
এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। জয় বাংলা বলা অপরাধ হলে আমি সেই অপরাধী হতে চাই। আইভি জয় বাংলা বলা অপরাধ হলে আমি সেই অপরাধী হতে চাই। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জেও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর থেকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান, আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। প্রায় 1.5 বছর পর বুধবার সংগঠনটির নেতাকর্মীরা প্রথমবারের মতো কার্যালয়ে প্রবেশ করেন এবং স্লোগান দেন। প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর 2 বছরের চুক্তির মেয়াদ আগামী 28 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর এ দায়িত্বে থাকতে চান না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইমেইলে জানিয়েছেন। এ অবস্থায় নতুন প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম বিবেচনা করছে বিসিবি। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে সুমন বলেন, হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি, তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য। হাবিবুল বাশার সুমন 2016 থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 8 বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড। হাবিবুল বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। দলমত নির্বিশেষে দেশ সেবার অঙ্গীকার নবনিযুক্ত পানি সম্পদ মন্ত্রীর। সব ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নতুন যাত্রায় সবার সমর্থন প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, এই দায়িত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষা এবং অনেক প্রতিকূলতা পার করে আমরা আজ এই অবস্থানে এসেছি। আমি যেন দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে দেশের সেবা করতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। তিনি আরও যোগ করেন, অতীতের প্রতিকূল সময়গুলোতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বর্তমান দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। শহীদুদ্দীন চৌধুরী অ্যানি জানান, সরকারের লক্ষ্য বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করব। দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব। এর আগে সকালে পানি সম্পদ মন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও প্রতিমন্ত্রীবৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আজ বিকেলেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, উক্ত বৈঠকে সরকারের প্রাথমিক অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।